Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমি তোমাদের ম্যাথামেটিক্সের প্রিভিয়াস ক্লাসে জিওমেট্রি পোর্শনটা কমপ্লিট করেছিলাম তোমাদের। তো বেসিক্যালি আমার ম্যাথামেটিক্সের ক্লাস তোমার 11-এর সেকেন্ড সেমিস্টার সিলেবাসের অ্যালজেব্রা পোর্শন আমার কমপ্লিট হয়ে গেছে, জিওমেট্রি পোর্শনও আমি কমপ্লিট করে ফেলেছি। আর আমার বাকি আছে অনলি ফর প্রবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেটাকে বলা হয় সম্ভাবনা তত্ত্ব আর সংখ্যা রাশি তত্ত্ব, রাইট? তো আজকে আমি প্রবাবিলিটি সম্বন্ধে একটু আইডিয়া দেবো, বেসিক একটা নতুন আইডিয়া। তো যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে এসছো, আই থিঙ্ক কিছুটা হলেও একটা তাদের ট্রেনেতে একটু কনসেপ্ট তোমাদের ছিল। তো যাই হোক, যদি নাও মানে পড়ে থাকো, ওই জায়গাটা অপশনাল করে দেয়, ওকে? তো সেই জন্য হয়তো কেউ ওই জায়গাটা পড়ে না ঠিকঠাক করে। তো কোনো সমস্যা নেই, আমি একদম বেসিক থেকেই স্টার্ট করব, কোনো এখানে তো অসুবিধা হওয়ার কথা নয়। তো প্রবাবিলিটি একটা নতুন একটা টপিক বলতে পারো ম্যাথামেটিক্সের, এবং এর খুব সুন্দর অ্যাপ্লিকেশন আছে। তো আলটিমেট নামটা শুনেই বুঝতে পারছো প্রবাবিলিটি মানে জিনিসটা কি। মানে সম্ভাবনা তত্ত্ব, মানে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা, রাইট? তো এক কথায় এটাই, তোমরা যদি বুঝতে চাও এটাই। কিন্তু এর পেছনে কিন্তু অনেক ধরনের এর ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এবং প্রবাবিলিটি পড়ার জন্যে আমাকে একদম বেসিক কতগুলো তোমার টার্মিনোলজি সম্বন্ধে আমাকে জানতে হবে। তো প্রবাবিলিটি পড়ার জন্য আমায় কি কি মানে বেসিক নলেজ কি কি আমার লাগবে, সেগুলো আমি একটু জাস্ট বলে নিই। তারপর আমরা প্রবাবিলিটির আস্তে আস্তে তোমাদের দুটো পার্টে প্রবাবিলিটিকে পড়ানো হবে। কিছুটা সিলেবাস তোমার ক্লাস 11-এতে আছে, আবার প্রবাবিলিটির নেক্সট কিছু পোর্শন তোমাদের ক্লাস 12-এর সিলেবাস আছে। তো আমাদের 11-এর সিলেবাসে যতটুকু আছে আমরা ততটুকু ডিসকাশন করব, আবার ক্লাস 12-এ যেটা আছে সেটা আমরা 12 নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রবাবিলিটি থিওরির বাংলা মানে কি বললাম? সম্ভাবনা তত্ত্ব, যেটাকে ইংলিশে বলা হয় থিওরি অফ চান্সেস, মানে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা। তো এটা একদম পাতি, একদম তোমাকে একদম ন্যাচারাল ভাবে আমি ডেফিনেশনটা দিলাম। কিন্তু এর ম্যাথামেটিক্যাল একটা অ্যাক্সিওমেট্রিক ক্লাসিক্যাল ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনগুলো, ডেফিনেশনটাকে বোঝার জন্য তোমাকে কিছু টার্মগুলো তোমাকে জানতেই হবে, ঠিক আছে? আমার ডেফিনেশনেতে সেই টার্মগুলো যেগুলো ইউজ করা হবে, সেই টার্মগুলো তোমার মিনিংগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? তো প্রবাবিলিটি থিওরি পড়ার জন্য আমাকে যে রেজাল্টগুলো লাগবে, 1 নাম্বার সেট অপারেশন। মানে আমরা যে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে সেট থিওরি পড়েছিলাম, সে সেট থিওরির সেট অপারেশনের কনসেপ্টটা আমার লাগবে। আমি সেট থিওরি তোমাদের ডিটেলসে পড়িয়েছি, আমার ক্লাস যারা ফলো করেছো সেই ক্লাসে দেখবে ডিটেলসই আমি সেট থিওরিটা পড়িয়েছি। ওখানেতে কিন্তু তোমাদের সেট অপারেশন জিনিসটা কিন্তু সবারই কমপ্লিট আছে। তবুও যাদের মনে হচ্ছে আমি ভুলে গেছি ব্যাপারটা, কোনো ভয়ের কিছু নেই, আমি পড়ানোর আগে আর একবার আমি তোমাদেরকে রিকল করে দেবো। সেট অপারেশন সম্বন্ধে আমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, এটা এটা মানে হচ্ছে বিন্যাস সমবায়, তাই না? এটাকে বলা হয় বিন্যাস সমবায়। এটাও দেখবো আমি পড়িয়েছি তোমাদের, ওকে? এর কিছু রেজাল্ট লাগবে। আর 3 নাম্বার যেটা লাগবে, সাম বেসিক রেজাল্ট, সাম বেসিক রেজাল্টস অন বাইনোমিয়াল থিওরেম। এটা অতটা নেসেসারি নয়, বাইনোমিয়াল থিওরেমের রেজাল্টগুলো তোমাকে জানতেই হবে, এখানে তো অতটা তোমার নেসেসারি নয়, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে, ওই জন্য আমি ব্যাপারটা বলে দিলাম। তো এই হচ্ছে আমার সাম বেসিক আইডিয়া তোমার এটা লাগবে। আর এর সাথে কিছু টার্মিনোলজি আমাকে জানতে হবে। তো প্রথমে আমি সেট অপারেশন একটু আমি জাস্ট রিকল করে দিচ্ছি। সেট মানে সবাই জানো, সেটের ডেফিনেশন অলরেডি আমি ডিসকাস করেছি। সেট মানে হচ্ছে একটা ওয়েল ডিফাইন কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। এই ওয়েল ডিফাইন কালেকশন অফ
কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস অর এলিমেন্টস, রাইট? সেটকে বেসিক্যালি আমরা ক্যাপিটাল লেটারে ইউজ করি, সাপোজ উইথ সেকেন্ড ব্র্যাকেট, সাপোজ বললাম এ ই আই ও ইউ, দিস ইজ এ সেট, রাইট? তো সেটকে আমরা বেসিক্যালি ধরো আমরা যেমন ন্যাচারাল নাম্বারে সেট পড়েছি, কি 1 2 3 ডট ডট ডট, ওকে, ইন্টিজারের সেট পড়েছি, যে 0 +-1 +-2 অ্যান্ড সো অন, ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের সেটের বিভিন্ন আইডিয়াগুলো আমরা পড়েছি, এগুলো নিয়ে আমি আর ডিটেলসে বলছি না, তোমরা সবাই জানো, ফার্স্ট সেমিস্টারে আমি পড়িয়েছি। তো এখানে সেট অপারেশন বলতে কি, ইউনিয়ন আর ইন্টারসেকশন কমপ্লিমেন্ট, এই জায়গাগুলো তোমাকে জানতে হবে। কি না, ইউনিয়ন অফ টু সেটস, ইউনিয়ন বলতে ধরো এ ইউনিয়ন বি। আচ্ছা, তার আগে এখানে আমি বলে দিই, সাবসেটের কনসেপ্টটা তোমরা জানো। সাবসেট মানে হচ্ছে যে একটা সেট, এ সেটটাকে বি সেটটাকে এ সেটের সাবসেট বলবে, এই কনসেপ্টটাও লাগবে কিন্তু, এই জন্য আমি বলে দিচ্ছি। বিটাকে এর সাবসেট বলবে, যে এক্স বিলংস টু বি ইজ ইমপ্লাই এক্স বিলংস টু এ ফর অল এক্স বিলংস টু বি। মানে if b is said to be subset of a, then every element of b is the element of a, but need not necessary every element of a is a element of b। মানে b সেটটাকে a সেটের আমি সাবসেট বলবো যদি b সেটের প্রত্যেকটা মেম্বার a সেটের মেম্বার হয়। অতএব বি সেটের প্রত্যেকটা মেম্বার এ সেটের মধ্যে থাকবে, কিন্তু এ সেটের মধ্যে প্রত্যেকটা মেম্বার বিশেষ নাও থাকতে পারে, এক্সট্রা থাকতে বি সেটের মেম্বার তো থাকবেই, বি সেটের মেম্বার থাকবেই, কিন্তু বি সেটে এ সেটের মধ্যে কিছু এক্সট্রা মেম্বার থাকতে পারে, যেগুলো বি সেটে নাও থাকতে পারে। বোঝা গেছে? এক্সট্রা মেম্বার, বি সেটের মেম্বারগুলো ছাড়াও আমার এক্সট্রা মেম্বার থাকতে পারে, কিন্তু বি সেটে কোনো এক্সট্রা মেম্বার থাকতে পারবে না, যেটা এ সেটে আজ নেই। বোঝা গেছে? বেশ, সব এই ঘটনাটা হলো সাবসেট, কারণ এই কনসেপ্ট আমার লাগবে, সাবসেটের কনসেপ্ট। বেশ, তাহলে এখানে দুটো সেটের ইউনিয়ন বলতে আমরা কি বোঝাই, কি পড়েছিলাম, তার ডেফিনেশন হচ্ছে এক্স সাচ দ্যাট x belongs to a or x belongs to b, রাইট? মানে এক্সটা আইদার এ তে থাকবে, এ সেটের মধ্যে থাকবে, অথবা বি সেটের মধ্যে থাকবে, অথবা কি হবে, এ আর বি বোথ দুটো সেটের মধ্যেই আমার থাকবে। এটা হচ্ছে ইউনিয়নের কনসেপ্ট ছিল। মানে ধরো এ একটা সেট যদি আমি ডিফাইন করি, তাহলে এ সেটটা কি ছিল, আমি সাপোজ বললাম এ বি সি ডি ই একটা সেট নিলাম, আর বি একটা সেট নিলাম, ধরো বললাম আই এ সি ডি ই, রাইট? তাহলে এই দুটো সেটের যখন আমি ইউনিয়ন করব, তাহলে এ ইউনিয়ন বি, দ্যাট মিনস এ বি সি ডি ই আই, রাইট? দেখো, সেটা আমার ইউনিয়ন হলো, সেটের মধ্যে কোনো রকম কোনো কিন্তু এখানে রিপিটেড মেম্বার থাকবে না। এখানে যে সেটের কমনগুলোকে আগে লিখে দিলাম, তারপর যেগুলো এক্সট্রা পড়ে আছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। বোঝা গেছে এখানেতে? তাহলে ইউনিয়নের কনসেপ্ট আমি বুঝলাম। এরপর হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এর ডেফিনেশন x such that x belongs to a and x belongs to b। এবার ভেন ডায়াগ্রামে কি বুঝেছিলাম বলো তো? ইউনিয়ন মানে হচ্ছে এ একটা সেট, এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে ইউনিয়ন বলতে আমি কি বুঝেছিলাম? ইউনিয়ন মানে পুরো এই যে এই গোটা পোর্শনটা, এই গোটাটা হচ্ছে এ ইউনিয়ন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন পার্টটুকু হবে, দ্যাট মিনস এ একটা সেট, এ একটা সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তো ইন্টারসেকশন মানে জাস্ট এই কমন পোর্শনটা, দিস, এই হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। বোঝা গেছে? এটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন কে কমন কে কে আছে দেখো, এই 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 এক্সাম্পলটার থেকে আমি বলছি, এই এক্সাম্পলটা থেকে আমি তোমার এখানেতে আমি ইন্টারসেকশনটা বের করছি অ্যাবাভ এক্সাম্পলটা থেকে, এ ইন্টারসেকশন বি, কমন কে আছে, এ সি ডি আর ই। তাহলে এ সি ডি ই, এটা হচ্ছে কমন আছে, কমন মেম্বারগুলো তোমার ইন্টারসেকশনের মধ্যে থাকবে, এটা হচ্ছে ইন্টারসেকশনের কনসেপ্ট। ঠিক আছে?
বেশ, তাহলে দুটো সেটের ইউনিয়ন কি করে বের করতে হয় সেটা আমরা জানলাম, ইন্টারসেকশন কি হবে সেটা আমরা একটু রিকল করলাম। নেক্সট যেটা আমরা শিখবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এখানে তোমার ইউনিভার্সালের কনসেপ্ট লাগবে। সাপোজ এস যদি একটা ইউনিভার্সাল সেট হয়, ইউনিভার্সাল সেট, আর এ যদি সাবসেট অফ এস হয়, তাহলে এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা এ বার ডিনোট করি, বা এ মাথায় সি বলি, আবার কোনো কোনো রাইটার এ ড্যাশও বলে। এগুলো হচ্ছে নোটেশন, জাস্ট এগুলো নোটেশন। এর ডেফিনেশন কি? সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট বাট এক্স ডাজ নট বিলংস টু এ সেট। বুঝা গেছে? এ সেটের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা বাদ দিয়ে বাকি সেটটা। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো বেশ, তাহলে এটা ধরো আমি সাপোজ বললাম এ সেট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কোনটা? এটা হচ্ছে এস। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে মানে এ সেটটাকে বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। দিস ইজ এ কমপ্লিমেন্ট, রাইট? এটা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট। বুঝতে পারছি আইডিয়াটা? আচ্ছা, ধরো এক্সাম্পল, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল। এক্সাম্পলটা কি? ধরো আমি একটা এস একটা সেট নিলাম, 1 2 3 ডট ডট করে আপ টু 10, আর এ একটা সেট নিলাম 2 4 6 8। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই সেট থেকে বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেট যেগুলো পড়ে থাকবে। তাহলে 1 3 5 7 আর 9, রাইট? আচ্ছা, 10টাও হবে, কমা 10 এটাও হবে, তাই তো? তাহলে এই হলো তোমার কমপ্লিমেন্টের কনসেপ্ট, রাইট? এটা সেটের কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম। এরপর আমরা কিছু প্রপার্টি আমরা জানি। আর যে ডিফারেন্স, এ ডিফারেন্স বি, এটাকে আমরা লিখি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, আবার এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি সেট। এক্সটা এতে আছে কিন্তু বিতে নেই, এটা মানে হচ্ছে এটা। মানে এটা তুমি পিক্টোরিয়ালি ব্যাপারটা যদি বুঝতে চাও, খুব ইজি ব্যাপার, যে এখান থেকে দুটো সেটকে কখন আমরা ডিসজয়েন্ট বলবো? ইফ এ অ্যান্ড বি আর said to be disjoint, then a intersection b equal to হচ্ছে phi set। যদি তাদের মধ্যে কোনো রকম কোনো কমন পোর্শন না থাকে, যদি phi সেট হয়, নাল সেট, তাহলে সেটাকে আমরা বলবো ডিসজয়েন্ট, এ আর বি দুটো ডিসজয়েন্ট। তো এখানে আমরা একটা খুব সুন্দর রেজাল্ট পড়েছিলাম। কি রেজাল্ট? আমি জাস্ট ব্যাপারটা ভেন ডায়াগ্রামের মধ্যে তোমার যদি দেখাই, তাহলে অবজার্ভ করতে পারবে। ধরো এখানে একটা এ সেট নিলাম, এটা যে বি সেট নিলাম, ধরো এটা এ সেট, এটা হচ্ছে তোমার বি সেট। আর এইটা হচ্ছে, আমি ডিফারেন্ট কালার দেবো যে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার এ ডিফারেন্স বি, মানে এটাকে এ ডিফারেন্স বিও বলতে পারো বা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও বলতে পারো। আর এই পোর্শনটা দেখো, এটা হচ্ছে বি ডিফারেন্স এ, বা এটাকে তুমি বলতে পারো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, রাইট?
এবারে ব্যাপারটা ভালো করে দেখো, অবজার্ভ করো। আর এই পোর্শনটা কি? এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এরপর নিজের ভালো করে অবজার্ভ করো, এখানেতে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই তিনটে সেটই কিন্তু দেখো ডিসজয়েন্ট। ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছো এই তিনটে সেটই কিন্তু ডিসজয়েন্ট সেট, মানে কোনো সেটের সাথে কোনোটা এখানেতে তোমার কমন নেই। তাই থ্রি সেটস আর মিউচুয়ালি ডিসজয়েন্ট। মিউচুয়াল ডিসজয়েন্ট, আর ডিসজয়েন্ট হলে কি হয় বলেছিলাম, এ আর বি দুটো সেট যদি ডিসজয়েন্ট হয়, দিস ইজ ইকুয়াল টু ফাই। তাহলে এ ইন্টার পি অফ, এখানে পি আমি ইউজ করব পরে, এন অফ এ ইন্টারসেকশন বি, এটার ভ্যালু হয়ে যাবে এন অফ ফাই। এখানে কার্ডিনালিটি দ্যাট মিনস 0। আর আমরা এখান থেকে একটা ফর্মুলা শিখবো, যে ফর্মুলাটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। খুব একটা সুন্দর একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমার খুব ইউজফুল আছে, হ্যাঁ, অঙ্কতে আমার কাজে লাগবে। আর একটা ফর্মুলা আছে পি অফ, সরি, ওটা আমার প্রবাবিলিটি যখন পড়বো, প্রবাবিলিটি দিয়ে আমি অঙ্কটা বলে দেবো, চাপের কিছু নেই। তাহলে এখানে দেখো আমি এটা লিখতে পারবো যে এ সেট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার বি সেট ইকুয়াল টু আমি লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। বোঝা গেছে? এই দুটোকে আমরা কিন্তু লিখতে পারবো, দেখো এখানে ছবি দেখি পরিষ্কার বুঝতে পারছো। এগুলো কেন লিখছি, কারণ এই কনসেপ্টগুলো তোমার অঙ্কতে কাজে লাগবে। বলে স্যার আপনি তো প্রবাবিলিটি পড়াচ্ছেন, তাহলে এগুলো পড়ে আমার লাভ কি? আমি বলে প্রবাবিলিটি পড়ার জন্য, অঙ্কগুলো করার জন্য কিন্তু আমার বেসিক আইডিয়াগুলো লাগবে, এই জন্য কিন্তু আমি এগুলো প্রথমে বললাম। ঠিক আছে, যদিও আমি এগুলো ক্লাসে ডিসকাস করেছি, তাই এগুলোকে আমি আর ডিটেলসে আমি বলছি না। এরপরে জাস্ট আমি একটু বলে নিই পারমিউটেশন কম্বিনেশন জিনিসটা কি। পারমিউটেশন মানে জাস্ট অ্যারেঞ্জমেন্ট, আর কম্বিনেশন মানে হচ্ছে তোমার সিলেকশন। মানে এন খানা অবজেক্ট থেকে তুমি একযোগে আরখানা অবজেক্টকে নিয়ে কি করে তুমি সাজাবে, তার ডেফিনেশন হচ্ছে এনপিআর। আর কম্বিনেশন মানে হচ্ছে এন খানা অবজেক্ট থেকে তুমি একযোগে তুমি আরখানা অবজেক্টকে কি করে সিলেক্ট করবে, সেটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে এনসিআর। বাকি ডিটেলসে আমি প্রবলেম, হ্যাঁ, এগুলো তার কনসেপ্ট কি সেগুলো কিন্তু আমি ক্লাসে পারমিউটেশন কম্বিনেশন যখন পড়িয়েছি, তোমাদের আমি পড়িয়েছি। তোমাদের যদি মনে হচ্ছে পারমিউটেশন কম্বিনেশনের তোমার কনসেপ্টটা ক্লিয়ার নেই, তোমরা আমার লেকচার ভিডিওতে যাবে, প্রবাবিলিটি পড়ার আগে সেট অপারেশন, সেট থিওরি, সেট অপারেশন, আর তোমার পারমিউটেশন কম্বিনেশন আর বাইনোমিয়াল থিওরেম, এই চারখানা চ্যাপ্টার ভালো করে একটু রিভাইজ করে নেবে, তাহলে প্রবাবিলিটি পড়তে সুবিধা হবে। যাক, এরপরে আমি প্রবাবিলিটিতে আসি। প্রবাবিলিটিতে প্রবাবিলিটি ডেফিনেশন কি, একদম নর্মাল যে ডেফিনেশনটা আমি দিয়েছিলাম, দ্য থিওরি অফ চান্সেস, থিওরি অফ চান্সেস মানে একটা ঘটনা ঘটার সম্ভাবনা। দেখো কথাটা শুনে বুঝতে হবে, সম্ভাবনা তত্ত্ব। এটা পড়ার জন্যে ধর তুমি একটা কয়েনকে টস করলে, একটা ঝোঁকশূন্য পয়সা, যেটাকে বলে আনবায়াসড কয়েন। আনবায়াসড কয়েন মানে একটা ঝোঁক শূন্য পয়সা, মানে কোনো দিকে মানে টাল থাকবে না বা ঝোঁক থাকবে না, বা তুই ছুটলে এমনভাবে তুমি মানে পয়সাটা করে রেখেছো যে বারবার সেটা হেডই পড়বে, ওই রকম হলে পয়সা হলে হবে না। মানে একদম আনবায়াসড একটা তোমার কয়েন থাকবে, সেটাকে তুমি টস করবে। সেটা দেখো, এই যে একটা কয়েনকে টস করছো, তা কি হবে, তার হেড পড়বে না টেল পড়বে? স্যার সেটা একবার টস করলে, দুবার টস করলে, তিনবার টস করলে, 100বার টস করলে, তার মানে এই যে কি হবে ঘটনাটা, বা তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় পাস অথবা ফেল যে কোনো একটা তো হবে, তাই পাস করবে না ফেল করবে। তা সেটা যদি সারা বছর না পড়ো, তাহলে একটা এরকম একটা পসিবিলিটি চলে আসছে যে আমার পাশে বন্ধুটা যে বসবে সে কি আদৌ ভালো পড়াশোনা করেছে, তাহলে তার দেখে দেখে টিকতে পারবো না, টুকতে পারবো না, পাস ফেলটা তার উপর ডিপেন্ড করছে। আর তুমি সারা বছর যদি পড়াশোনা করো, তাহলে তোমার চিন্তা এটা মাথার মধ্যে ঘুরবে যে পাস নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, আমার হচ্ছে কী করে ভালো রেজাল্ট, 100 আউট অফ 100, 100 আউট অফ তোমার 90, 95 কী করে নাম্বারটা পাওয়া যায়। তো এটাও কিন্তু তোমার প্রেডিকশন। ঠিক আছে, বেশ। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে যে একটা ঝোঁকশূন্য কয়েনকে টস করছো, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে প্রথমে বোঝাচ্ছি যাতে বুঝতে তোমার সুবিধা হয়। বা একটা তোমার
থলিতে ধরো একটা লাল বল, একটা সাদা বল, একটা কালো বল আছে, তুমি না দেখে একটা তোমার বল তুললে, দিয়ে বললাম সেই বলটা কি হবে, লাল হবে না সাদা হবে না হলুদ হবে, বোঝা গেছে? তাহলে এই যে পসিবিলিটিগুলো তুমি কি করে সেগুলো ম্যাথামেটিক্যালি এক্সপ্রেশন করবে? আমি একটা বললাম যে দুটো বলতে হয়, দুটো দুটো একসাথে তুলো, সেখানেতে অনেক ধরনের কন্ডিশন চলে আসে, সেই কন্ডিশনে কি হবে না হবে সেগুলোর জন্যই আমার এই প্রবাবিলিটি থিওরিটা পড়া। তো প্রবাবিলিটি পড়ার জন্যে প্রথম যে জায়গাটা আমরা প্রথম জানবো সেটা হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্ট। র্যান্ডাম এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয়, বাংলায় বলা হয় যথেচ্ছ পরীক্ষা, ঠিক আছে? পর্যবেক্ষণও বলা হয়। বাংলা টার্মগুলো বিশাল একটু কঠিন কঠিন, অতএব তোমাদের ইংলিশ টার্মগুলো মনে রাখলে সব থেকে সুবিধা হবে। হ্যাঁ, তবুও বাংলাগুলো আমি তোমাদের বলে বলে যাবো। যথেচ্ছ পরীক্ষা বা পর্যবেক্ষণ বলা হয়। র্যান্ডাম এক্সপেরিমেন্ট মানেটা কি? বলছে তুমি একটা কোন একটা এক্সপেরিমেন্টকে তুমি করছো, তোমার রেজাল্টগুলো জানা, তুমি রেজাল্টগুলো জানো, কিন্তু পার্টিকুলার কোন রেজাল্টটাই ঘটবে সেটা তোমার কাছে আননোন, সেটা তুমি শিওর হয়ে বলতে পারবে না। তুমি ধরো একটা কয়েনকে টস করছো, তুমি জানো একটা কয়েনকে টস করলে আইদার হেড পড়বে আইদার টেল পড়বে, কিন্তু তুমি টস করছো মানে সবসময় হেডই পড়বে, বা আমি টস করছি মানে সবসময় হেডই পড়বে বা টেলই পড়বে, এরকম কোনো গ্যারেন্টি নেই। তাহলে যে সমস্ত এক্সপেরিমেন্টগুলোর আমার কাছে কিন্তু রেজাল্টটা নোন, কিন্তু পার্টিকুলার কোন রেজাল্টটা ঘটবে সেটা আমার কাছে অজানা, আননোন, এই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে বলবো আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট। বোঝা গেছে ডেফিনেশনটা? খুব বইয়ের দেখো, নতুন টপিক, খুব সুন্দরভাবে ব্যাপারটা বইয়ের থিওরিগুলো মানে মানে তোমার যে টার্মগুলো, টার্মিনোলজি জানার খুবই প্রয়োজন, কারণ টার্ম যদি ঠিক করে না জানো তাহলে কি বলতো, একটা অঙ্ক তুমি যদি কতগুলো শুধু অঙ্ক করে নাও, এই ফর্মুলা এই অঙ্ক, তাহলে ওই অঙ্কের বাইরে তোমার কাছে কোনো অঙ্ক দেওয়া হবে তুমি আর করতে পারবে না। কিন্তু তুমি যদি থিওরির কনসেপ্টটা যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার রাখো, তাহলে কিন্তু তোমার আননোন প্রবলেম হলেও যে সবসময় সলিউশনটাই ফ্যাক্ট নয়, তোমার যে একটা অ্যাপ্রোচ, একটা প্রবলেমটাকে নিয়ে ভাবনা চিন্তা করার যে একটা তোমার ইন্টারনাল পোটেনশিয়াল, এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট। তুমি এইটা যদি বিল্ড করতে পারো অনেক কনফিডেন্স গ্রোথ করবে, কিন্তু নট অনলি এইচএস এক্সাম, নেক্সট তুমি যখন সেটা জেই দেবে বা জেই মেন্স অ্যাডভান্স ডাব্লিউবি জেই আরও বিভিন্ন এন্ট্রান্স যে পরীক্ষাগুলো ম্যাথ ওরিয়েন্টেড হয়, সেগুলোতে কিন্তু তুমি অনেক বেনিফিটেড হবে। ঠিক আছে, শুধু ওই কতগুলো এক্সারসাইজ অঙ্ক করে নিলাম, তারপরে ফর্মুলা মুখস্থ করে নিলাম, অঙ্ক আমার হয়ে গেল, এরকম করে আমার অঙ্ক শেখা হয়ে গেল, সেটা কিন্তু মোটেও না, ভুল। ওইভাবে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। অতএব টার্মিনোলজিগুলো ভালো করে শেখো, জানো। অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করার প্রয়োজন আছে। অঙ্ক প্র্যাকটিস শুধু বুঝে গেলাম, কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম, অঙ্ক করবো না, সব কিছু হয়ে গেল, এটা করলেও কিন্তু হবে না। তোমাকে সব দিকটা মেনটেন করতে হবে, তবেই তুমি ব্যাপারটা ঠিকঠাকভাবে তোমার বিজনেসটা হবে। তো এখানে আমি যেটা বলছিলাম, দেখো র্যান্ডাম এক্সপেরিমেন্ট মানে একটা ঝোঁক শূন্য কয়েনকে তুমি টস করছো, টসিং টসিং অফ এ আনবায়াসড কয়েন, মানে একটা ঝোঁক শূন্য পয়সাকে, ঝোঁক শূন্য পয়সাকে তুমি যখন টস করছো, সেই টস করার ঘটনাটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তাহলে থ্রোয়িং এ ডাই, থ্রোয়িং এ ডাই বা ডাইস যেটাকে বলা হয়, মানে ডাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি লুডোর ছক্কা, পাসা, পাসা, যে আমরা ছক্কা যেটা বলি, একটা লুডোর ছক্কার মধ্যে কটা ফেস থাকে, এটা কিউবাইড, তার মানে ছখানা ফেস থাকে, ছখানা ফেসের মধ্যে 1 2 3 4 5 6 পর্যন্ত থাকে। তাহলে এবার তুমি থ্রো করছো একটা একটা লুডোর ছক্কাকে তুমি থ্রো করলে, চাললে, তাহলে কি হবে, ওখানেতে ওই ছটা স্পেসের মধ্যে যে কোনো একটা স্পেস আসবে। তা ওই যে এই যে তুমি একটা লুডোর ছক্কাকে তুমি চালছো, এই যে ঘটনাটা ঘটছে, যে কোনো একটা ধরো, এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার র্যান্ডাম এক্সপেরিমেন্ট। বোঝা গেছে? যে একটা তোমার ওয়েল সাফালড একটা ধরো
ওয়েল শাফল মানে হচ্ছে তোমার মানে সাজানো গোছানো নয়, এমন একটা তাসের প্যাকেট, 52টা তাসের প্যাকেট তুমি একটা তাস তুললে, এই যে একটা তাস তুলছো, দেখবে তুমি ইস্কাবন, সেই তাসটা ইস্কাবন হবে। তাহলে 52টা তাসের মধ্যে 4টে তোমার কালার আছে, ইস্কাবন, রূপিতন, চিরতন, হরতন, 13টা 4 রং 52টা আছে। এবারে তার থেকে তুমি আরবিটারি ভাবে যে কোনো একটা তাসকে তুমি তুলছো, তাই আমি বললাম ইস্কাবন, তাসটা ইস্কাবন হবে কি যতবার তুলছো? না। তাহলে এই যে তুমি একটা তাস তুলছো, এই এবার তাসটা ইস্কাবন হবে না কি হবে সেটা আমি পরে আলোচনা করব। সেটা কিভাবে ডিসকাশন করা হয় সেটার আমার প্রবাবিলিটি ডেফিনেশন জানার পর সেটা আমি অ্যাপ্লাই করব, অঙ্কও করব দেবে ওখানেতে ওই টাইপের। হ্যাঁ, তাস টানার অঙ্ক, ব্যাক গেট থেকে বল তোলার অঙ্ক, হ্যাঁ, পয়সা টস করার অঙ্ক, একটা লুডোর ছক্কাকে টস করে দিলাম তার বিভিন্ন ধরনের যে কি হতে পারে, দুটো ছক্কাকে টস করলে কি, দুটো ছক্কাকে টস নয়, দুটো ছক্কাকে যদি আমি একসাথে চালি পরপর সাইমেন্টেনিয়াসলি, দুটো কয়েনকে যদি একসাথে থ্রো করি, তিনটে কয়েনকে যদি একসাথে থ্রো করি, দুবার হেড, তিনবার হেড, 5বার হেড, এই যে এই সমস্ত কনসেপ্টগুলো, এগুলোর কিন্তু আমরা প্রবাবিলিটি বের করতে শিখবো। তাহলে প্রথমে র্যান্ডাম এক্সপেরিমেন্ট জিনিসটা কি তাহলে বুঝতে পেরেছো, যে একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা বা একটা পর্যবেক্ষণ, যেটার আউটকামস মানে রেজাল্টটা আমাদের কাছে জানা আছে, কিন্তু এক্স্যাক্টলি কি রেজাল্টটা হবে সেটা আমাদের কাছে কিন্তু আননোন। এই ধরনের রেজাল্টগুলো, এই পরীক্ষাগুলোকে বলা হয় র্যান্ডাম এক্সপেরিমেন্ট। এরপর দেখো, একটা পরীক্ষা র্যান্ডাম এক্সপেরিমেন্ট পড়ছো মানে কি, তার একটা আউটকাম পাচ্ছ, রেজাল্ট পাচ্ছ। তাহলে একটা, যখনই তুমি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছো, তো তার একটা আউটকাম আছে। তাহলে আউটকামগুলোকে বা যে রেজাল্টগুলো তুমি পাচ্ছ সেগুলোকে যদি একটা সেটের মধ্যে পুরে দাও, সেটা আমরা যেটা পাই সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস বা অনেক সময় এটাকে বলা হয় নমুনা দেশ। নমুনা দেশ বাংলায় যেটাকে বলা হয়, বা অনেক সময় বলা হয় ইভেন্ট স্পেস। মানে ধরো, সাপোজ তোমাকে আমি বলছি, কি বললাম, একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টকে তুমি ঘটাচ্ছ, সেই র্যান্ডাম এক্সপেরিমেন্টে তুমি যে রেজাল্টগুলো পাচ্ছ, সম্ভাব্য যে রেজাল্ট, সেগুলোকে তুমি যদি একটা সেটের মধ্যে পুরে দাও, তাহলে সেটের কনসেপ্টটা বুঝতে পারছো আমি কেন বলেছিলাম প্রথমেই? হ্যাঁ, সেটের মধ্যে পুরে দাও, তাহলে যে সেটটা পাবে সেই সেটটাকে আমরা বলবো স্যাম্পল স্পেস। তাহলে একটা কয়েনকে টস করছো, তাহলে একটা কয়েনকে টস করছো, সেটাকে আমি স্যাম্পল স্পেস এস দিয়ে ডিনোট করলাম। তাহলে কি কি পসিবিলিটি আসতে পারে? আইদার হেড আইদার টেল। তার মানে হেড, টেল। আমি হেডটাকে ডিনোট করলাম ক্যাপিটাল এইচ, আর টেলটাকে ডিনোট করলাম ক্যাপিটাল টি দিয়ে। তার মানে একটা কয়েনকে তুমি যদি টস করো, তাহলে তার স্যাম্পল স্পেসটা কি হয়ে গেল? হেড কমা টেল। ধরো তুমি দুটো কয়েনকে একসাথে টস করছো, তা দুটো কয়েনকে টস করছো মানে কি, তাহলে কি কি হতে পারে? হেড হেড হতে পারে, হেড টেল হতে পারে, টেল হেড হতে পারে, আর টেল টেল হতে পারে। তাহলে দুটো কয়েন, একটা কয়েনকে টস করলে তার স্যাম্পল স্পেসটা কি হবে, নমুনা দেশটা কি হবে? হেড কমা টেল। দুটো কয়েনকে টস করলে কি হবে? হেড কমা হেড, হেড কমা টেল, টেল কমা হেড, বা টেল কমা টেল। এরপর দেখো, তাহলে একটা কয়েনকে টস করলে তার নমুনা দেশে কটা পয়েন্ট পাওয়া যাবে? দুখানা। দুটো কয়েনকে টস করলে চারখানা। তাহলে একটা খুব সুন্দর ফর্মুলা আছে কয়েন টসের ক্ষেত্রে, কয়েন টসের ক্ষেত্রে আর তোমার একটা ডাইকে থ্রোয়িং এ ডাইয়ের ক্ষেত্রে আমরা দুটো ফর্মুলা শিখবো। যে একটা কয়েন কিন্তু টস করি, যতবার টস করব তার স্যাম্পল পয়েন্ট, মানে স্যাম্পল স্পেসে নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল পয়েন্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। একবার টস করলে দেখো দুখানা, 2 টু দি পাওয়ার 1। দুবার টস করলে 2 টু দি পাওয়ার 4, বোঝা গেছে? মানে চারখানা। তিনবার করলে 2 টু দি পাওয়ার 3, মানে আটখানা পাবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তারপরে সেটা সেক্ষেত্রে কি হবে, তিনবার যদি টস করো তার স্যাম্পল স্পেস আটখানা, তার মানে কি হবে? হেড 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 টেল, হেড টেল হেড, টেল হেড হেড, হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। দেখো আটখানা হয়ে গেছে, দেখো 1 2 3 4 5 6 7 8, আটখানা হয়ে গেছে দেখো। এই আটখানা মানে তিনখানা কয়েনকে তুমি যদি একসাথে টস করো, তাহলে তার স্যাম্পল স্পেসটা হবে এটা। পরীক্ষা লিখতে দেয় যে তিনটে কয়েনকে তুমি একসাথে টস করলে, তাহলে এর নমুনা দেশটি লিখো, বা এর নমুনা দেশে কটি পয়েন্ট হবে বলো, এবং তার নমুনা দেশটি লিখো। তখন তোমাকে এইভাবে লিখতে হবে।
বলে দিতে হবে যে এখানে এইচটা ডিনোট করছি হেড দিয়ে আর টিটাকে ডিনোট করছি টেল দিয়ে। বোঝা যাবে ব্যাপারটা? বেশ। সিমিলারলি একটা কয়েন টসের ক্ষেত্রে আমি বললাম, তাহলে একটা যদি লুডোর ছক্কাকে তুমি যদি থ্রো করো, তো তার স্যাম্পল স্পেসটা কী হবে? সেখানে দেখো 1 2 3 4 5 6 হয়ে গেল, ছখানা, ছখানা মেম্বার পেলাম আমরা। এরপরে ঘটনাটা হচ্ছে, যেমন দুটো কয়েন, তিনটে কয়েনের ক্ষেত্রে আমরা একটা কয়েন থ্রোয়িং এর ক্ষেত্রে আমি জেনারেল ফর্মেটটা বললাম 2 টু দি পাওয়ার n খানা। একটা ডায়ের থ্রো এর ক্ষেত্রে মানে একটা লুডোর ছক্কার ক্ষেত্রে এটা কিন্তু 2 টু দি পাওয়ার হবে না, এখানে 6 টু দি পাওয়ার n হবে। তাহলে একটা ডাই থ্রো করলে আমরা ছখানা মেম্বার পেয়েছি। এটা হচ্ছে স্যাম্পল স্পেসেতে, দিস ইজ দ্য স্যাম্পল স্পেস বা নমুনা দেশ বলা হয়। দুটো ডাইকে থ্রো করলে সেটা হয়ে যাবে 36খানা, 6 × 6 36খানা। ওটা আমি এখন করছি না, যখন অঙ্কর পারপাসে আসবে আমি 36খানা এলিমেন্ট কি করে লিখতে হয় আমি লেখা শিখিয়ে দেবো, অত চাপের কিছু নেই। 36টা তুমি হ্যাপাচারলি করতে গেলে পারবে না, কিন্তু ওর সুন্দর একটা রিদিম আছে, সেই রিদিম নিয়ে তুমি যদি সেটাকে ক্যালকুলেশন করো তো ইজিলি সেটা লিখতে পারবে। ঠিক আছে তো? বেশ, তাহলে আমরা কি জানলাম? একটা যথেচ্ছ পরীক্ষা জিনিসটা কি সেটা জানলাম, নমুনা দেশ কি সেটা জানলাম। এরপরে যেটা আমরা পড়বো যে ইভেন্ট। ইভেন্ট মানে যেটাকে বলা হয় ঘটনা। ঘটনা কি? ঘটনা বা যেটাকে বলা হয় ইভেন্ট হচ্ছে এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস, এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট। অ্যাকচুয়ালি এই ইভেন্টেরই কিন্তু আমরা প্রবাবিলিটিটা বের করি, যে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের এই ইভেন্টারই কিন্তু আমরা প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করি। তাহলে ইভেন্ট মানে হচ্ছে এনি সাবসেট। সাপোজ ধরো ই যদি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট হয়, এস যদি এই র্যান্ডাম এক্সপেরিমেন্টের আন্ডারে স্যাম্পল স্পেস হয়, তাহলে এ ইজ সাবসেট অফ এস, দেন এ হচ্ছে তোমার ইভেন্ট। রাইট? এক্সাম্পল ধরো, সাপোজ তোমাকে আমি বলছি কয়েন টসের ক্ষেত্রেই বলি, ধরো একটা কয়েনকে টস করছি, তো তার স্যাম্পল স্পেসটা কি ছিল? হেড আর টেল। তুমি A1 বললে সে শুধু হেড পড়েছে, A2 বললে টেল পড়েছে, তাহলে A1টাও ইভেন্ট, A2টাও ইভেন্ট, আবার এসটা নিজেও একটা ইভেন্ট, কারণ এভরি সাবসেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। রাইট? আচ্ছা, নাল ইভেন্ট মানে হচ্ছে সেটা মানে ফাই ফাই দিয়ে আমি ডিনোট করি। ওকে, বেশ। ধরো এটা ডাইয়ের ক্ষেত্রে, থ্রোয়িং এ ডাই, থ্রোয়িং এ ডাই বললাম না? এস 1 2 3 4 5 6, আমি বললাম আমি একটা ইভেন্ট ডিনোট করলাম সাপোজ এ দিয়ে, অড ফেসগুলো পড়েছে, আর বি একটা ইভেন্ট বললাম ইভেন্ট ফেসগুলো পড়েছে। আবার তুমি বলতে পারো সি একটা ইভেন্ট যে 2 এর মাল্টিপল ফেসগুলো পড়েছে। মানে একটা সেটের কতগুলো সাবসেট হবে সেটা তো আমরা জানি 2 টু দি পাওয়ার n খানা, তাই না? পাওয়ার সেট, সেটা সাবসেট পাবো। তাহলে এই যে ইভেন্ট মানে হচ্ছে যে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের তার স্যাম্পল স্পেসের, স্যাম্পল স্পেস মানে কি? ওর যা র্যান্ডাম এক্সপেরিমেন্ট তার যে আউটকামগুলো পাচ্ছি তার সেটটা, সেট মানেই হচ্ছে তার একটা ফাইনাইট সেট পাচ্ছি ওখানেতে, তো সেখানেতে আমরা তার সাবসেট পাবো, সেই সাবসেটগুলো প্রত্যেকটা একটা করে ইভেন্টকে ডিনোট করে। এরপরে প্রবাবিলিটির ক্ষেত্রে আমাকে যে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে বলবে আমি সেই ইভেন্টেরই প্রবাবিলিটি বের করবো। বুঝে গেছে? সেই ডেফিনেশনটা দিই তারপরে আমি বলছি। তাহলে ইভেন্ট জিনিসটা বুঝতে পারলে, এখানের পরে ইভেন্টের অনেক ক্লাসিফিকেশন আছে। কীরকম?
যে সিম্পল ইভেন্ট বা মৌলিক ইভেন্ট বলতে কি বোঝায়, মানে যে ইভেন্টকে তুমি আর অন্য কোনো ইভেন্ট দ্বারা তুমি ডিকম্পোজ করতে পারবে না। যেমন ধরো হেড আর টেল, একটা কয়েনকে টস করছো, হেড অথবা টেল, এই যে হেড টেল, এই যে হেড একটা ইভেন্টকে ডিনোট করছে, টেল একটা ইভেন্টকে ডিনোট করছে, এগুলো হচ্ছে তোমার মৌলিক ইভেন্ট, যেগুলো বলে সিম্পল ইভেন্ট। যেমন ধরো একটা তোমার ডাইকে যখন থ্রো করেছো, তারপরে তার মধ্যে কি পড়েছে, ছখানা স্পেসের মধ্যে 1 2 3 4 5 6, তারপরে এই যে সিঙ্গেলটন 1, সিঙ্গেলটন 2, সিঙ্গেলটন 3 অ্যান্ড সো অন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে সিম্পল ইভেন্ট বা মৌলিক ইভেন্ট বলা হয়। বুঝা গেছে? আর কম্পাউন্ড ইভেন্ট মানে কি, যেগুলো আমি ডিকম্পোজ করতে পারবো সিম্পল ইভেন্টে, মানে অ্যান ইভেন্ট হুইচ ডিকম্পোজড বাই এনি সিম্পল ইভেন্ট ইজ নোন এজ কম্পাউন্ড ইভেন্ট। তাহলে কম্পাউন্ড যেটাকে আমরা বাংলা বলি যৌগিক ঘটনা, একটা হচ্ছে মৌলিক ঘটনা, একটা যৌগিক ঘটনা। বোঝা গেছে? এই যে মৌলিক ঘটনা, যৌগিক ঘটনা, এটা শুনতে কিরকম লাগছে বাংলা টার্মগুলো, তোমরা যেহেতু বাংলা টার্মগুলো জেনে রেখো, কিন্তু ইংলিশ টার্মগুলো কিন্তু জানলে কিন্তু তোমার বেনিফিট বেশি, রাইট? বেশ, তাহলে সিম্পল ইভেন্ট কি, কম্পাউন্ড ইভেন্ট কি, তাহলে পরিষ্কার বুঝতে পারলে। বেশ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে কি বোঝায়। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এটার বাংলা মানে হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। বোঝা গেছে? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা মানে ধরো একটা কয়েনকে তুমি টস করছো, তাহলে যে হয় সে কয়েন টসের ক্ষেত্রে কি হচ্ছে, হয় হেড পড়ছে অথবা টেল পড়ছে, ওই যে হেড আর টেল, এই দুটো ঘটনা কিন্তু একসাথে কখনোই ঘটবে না। একটা কয়েনকে টস করলে হেডও পড়লো টেলও পড়লো, আবার কি হবে না তো? তাহলে হেড আর টেল এই দুটো ইভেন্ট একে অপরের মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেল? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে ম্যাথামেটিক্যালি, তাহলে সেট থিওরিটিক্যালি কি বলবে, দুটো ইভেন্টকে তুমি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবে যদি এ, ইফ এ অ্যান্ড বি আর two events connected with an random experiment, random experiment E, right? E, A and B are mutually exclusive, then A intersection B equal to null set। যদি A intersection B টা যদি নাল সেট হয়ে যায়, তখন বলবে এই দুটো ইভেন্ট পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যেমন ধরো এক্সাম্পল, একটা কয়েনকে টস করছো, মানে একটা ঝোঁকশূন্য মুদ্রাকে তুমি যখন টস করছো, তাহলে হেড আর টেল, আমি একটা দিয়ে এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি, নিজে বানাতে পারবে এরকম। এই যে হেড, তো সাপোজ বললাম এটা এ, আর বি একটা বললাম টেল, এই হেয়ার এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। বোঝা গেছে? এ অ্যান্ড বি আর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ক্লিয়ার? সেরকম সিমিলারলি তুমি যদি একটা ডাইকে থ্রো করো, তোমার যে ছখানা ফেস আছে প্রত্যেকটা একে অপরের সাথে মিউচুয়াল হবে, এক পড়লে দুই পড়বে না, তাই না? যে কোনো একটা ফেস আসবে, তার মানে এক দুই, দুইয়ের সাথে মিউচুয়াল এক্সক্লুসিভ, দুই তিনের সাথে মিউচুয়াল এক্সক্লুসিভ, তিন চারের সাথে মিউচুয়াল এক্সক্লুসিভ, তিন আবার একের সাথে মিউচুয়াল এক্সক্লুসিভ, গাদা গাদা এরকম তুমি করতে পারবে। ঠিক আছে? বেশ, তাহলে এই ঘটনাটা বুঝলে। আর আচ্ছা, এরপরে যেটা পড়বো যে ইম্পসিবল ইভেন্ট বা সিওর ইভেন্ট বলতে কি বোঝায়। ইম্পসিবল ইভেন্ট বা অনেক সময় এটাকে বলা হয় সিওর ইভেন্ট, মানে যেটাকে বাংলায় বলা হয় অসম্ভব ঘটনা বা নিশ্চিত ঘটনা, সরি, অসম্ভব ঘটনা বা অসম্ভব ঘটনা ও নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা মানে হচ্ছে ধরো
কিরকম, যে ঘটনাটা ঘটার কোনো সম্ভাবনাই নেই। যেমন ধরো তুমি বললে একটা ডাইকে থ্রো করেছি, দিয়ে বললাম 7 পড়ার পসিবিলিটি বল। আরে ডাইটার ফেস আছে 6খানা, তো তার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 6, 7 কি করে পড়বে? নেই তো। তখন বললাম একটা ডাইকে থ্রো করছে, 10 কি করে পড়বে? 10 তো নেই, পড়বে কি করে, তাই না? তার মানে এই ঘটনাগুলোকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। আর ইম্পসিবল ইভেন্টকে আমরা সবসময় 5 দ্বারা ডিনোট করি, ইম্পসিবল ইভেন্ট। এবং ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটির মান অলওয়েজ 0 হবে। আর সার্টেন অ্যান্ড শিওর ইভেন্ট, যেটাকে বলা হয় সার্টেন অ্যান্ড শিওর ইভেন্ট, মানে সেই ঘটনা নিশ্চিতভাবে ঘটবেই এবং তার প্রবাবিলিটির মান হচ্ছে 1। আর একটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তোমার একটা ইভেন্ট তার পূরক, ঘটনা যেটাকে বলা হয় পূরক ঘটনা, মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট যেটাকে বলি। ধরো এই একটা ইভেন্ট, সাপোজ কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটাকে বাংলায় বলা হয় পূরক ঘটনা বা পূরক ইভেন্ট যেটাকে বলা হচ্ছে। তো ধরো এই একটা ইভেন্ট, সাম একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমি এটা কানেক্ট করলাম, তাহলে এই ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা ডিনোট করি দিস ইজ দ্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে সেট থিওরিটিক্যালি একটা ওই সেট, ইভেন্ট মানে একটা সাবসেট হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট, এবং তার যে কমপ্লিমেন্ট সেটাই হবে তোমার কমপ্লিমেন্টারি ইভেন্ট। বোঝা গেছে? এবং যখন প্রবাবিলিটি পড়বো দেখবে, মানে এই যে এ, আমরা তো জানি এর সাথে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন করলে গোটা স্যাম্পল স্পেসটা পেয়ে যাবো। আবার এ আর এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে এই দুটো ঘটনা এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, রাইট? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দ্যাট মিনস এটার ভ্যালু কত হবে? 0 হবে। আর এটা আলটিমেট কি হয়ে যাবে? পি অফ, আর পি দিয়ে বলছি, পরে আমি এগুলো কারেকশন করে দেবো, সি ইকুয়াল টু হচ্ছে পি অফ এস, দ্যাট মিনস পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এস। ক্লিয়ার? প্রবাবিলিটির ক্ষেত্রে পি অফ এসটা কি হয়? 1 হয়, এর ভ্যালুটা 1 হয়। এখানে কমপ্লিমেন্টের আমরা ইভেন্ট খুব সহজেই বের করতে পারবো, পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ। এটা একটা মারাত্মক ফর্মুলা প্রবাবিলিটি। এখানে পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট। তাহলে প্রবাবিলিটি এখনো কিন্তু আমি বলিনি, আমি জাস্ট ইভেন্টগুলো নিয়ে তোমাকে আমি ডিসকাস করছি। এখানে জাস্ট এই কন্ডিশনটা এলো বলে তোমাকে আমি বলে দিলাম যে একটা কমপ্লিমেন্টারি ইভেন্ট বলতে কি বোঝায় সেই জিনিসটা বললাম, এবং সেই ইভেন্টে ক্যালকুলেশন কি করে করতে হয় প্রবাবিলিটিতে সেটাই বললাম। এখনো কিন্তু আমি একটা প্রবাবিলিটির ডেফিনেশন এখন আমি যাইনি। এরপরে যেটা আছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, মানে সমভাবে সম্ভাব্য। কিরকম ইকুয়ালি লাইকলি? মানে হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি ইভেন্টস, দ্যাট মিনস এটাকে বলা হয় সমভাবে সম্ভাব্য। মানে ব্যাপারটা হচ্ছে সমভাবে সম্ভাব্য মানে সমভাবে সম্ভাব্য মানে হচ্ছে ধরো সাপোজ আমি এক্সাম্পল দিয়ে ওটা বোঝাই, যে একটা কয়েনকে টস করছো, তাই ধরো ওই কয়েনকে টস করছো, আইদার সেটা হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। এই যে হেড আর টেল, হেড পড়লে পয়সাটার কোনো চেঞ্জ হয়ে যাবে না, আর টেল পড়লেও পয়সাটার বিশাল কিছু তোমার বেনিফিট হয়ে যাবে না, পয়সাটা কিন্তু পয়সাই থাকবে। অর্থাৎ হেড টেল রিলেটেড করে আমরা একটা কোনো একটা ম্যাচ ধরো শুরু হচ্ছে, টস করে সেখানে তো আমরা হেড পড়লে এই টিম ব্যাট করে, টেল পড়লে ওই টিম ফিল্ডিং করে, ঠিক আছে, এরকম ব্যাপার হয়। কিন্তু এই যে হেড টেল, এরা দুটো কিন্তু আনবায়াসড, এদের মধ্যে কোনো রকম কোনো এদের ডিস্টিংগুইশ নেই। আমরা হয়তো ইন দ্য সেন্স এটাকে আমরা বলছি ডিফারেন্ট, কিন্তু এই হেড টেল এই দুটো কিন্তু সমভাবে সম্ভাব্য, এই দুটো ঘটনাকে বলে সমভাবে সম্ভাব্য। ঠিক আছে? আরেকটা আছে যেটা বলা হয় এক্সজস্টিভ ইভেন্টস। এক্সজস্টিভ ইভেন্টস মানে হচ্ছে ধরো
একটা তাহলে কতগুলো শিখলাম, ইকুয়ালি লাইকলি ইভেন্ট শিখলাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ শিখলাম, আর মিউচুয়ালি এক্সজস্টিভ ইভেন্ট পড়লাম। এক্সজস্টিভ ইভেন্ট জিনিসটা কি বলি, এক্সজস্টিভ ইভেন্ট মানে হচ্ছে একটা ইভেন্ট, স্যার সাপোজ বলা হলো যে একটা স্যাম্পল স্পেস, একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে ধরো ই, তার একটা স্যাম্পল স্পেস পাবো। তাহলে একটা স্যাম্পল স্পেস মানে কি, ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে যতগুলো আমরা তার আউটকামস পাবো সেগুলো একটা সেটের মধ্যে পুরে দিলে যেটা পাবো সেটা হচ্ছে তার মানে ফাইনাইট নাম্বার অফ একটা সেট পাচ্ছি। তাহলে ওই সেটের যেহেতু নাম্বারগুলো ফাইনাইট, তার মানে তার নাম্বার অফ সাবসেট হবে 2n খানা। তার মানে ওই যে কোন একটা স্যাম্পল স্পেসকে যদি কতগুলো ইভেন্টের আমরা ইউনিয়ন আকারে লিখতে পারি, মানে একটা ঘটনা কত, সাপোজ a1 a2 ডট করে an-কে আমরা এক্সজস্ট ইভেন্ট বলবো, গোটা ইভেন্টের মধ্যে সব সময় একটা ঘটনা ঘটবেই ঘটবে, ঘটবেই কনফার্ম, একটা সবই ঘটবে। এই ধরনের ইভেন্টগুলোকে বলা হয় এক্সজস্টিভ ইভেন্ট। ক্লিয়ার? বেশ, এরপরে আসি প্রবাবিলিটির ডেফিনেশনে, যে আমরা যেভাবে অঙ্ক করব তার ডেফিনেশন, তার ক্লাসিক্যাল ডেফিনেশনটা কি। ধরো ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, ই হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এস হচ্ছে ওই র্যান্ডম এক্সপেরিমেন্ট রেসপেক্টে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস, এ হচ্ছে ওই স্যাম্পল স্পেসের আন্ডারে ইভেন্ট, রাইট। আমি ধরলাম কন্টেনিং n elements, right, containing m elements, right। তো ই র্যান্ডম এক্সপেরিমেন্ট রেসপেক্টে এস স্যাম্পল স্পেসের ই ইভেন্টের প্রবাবিলিটি আমরা ডিনোট করি পি অফ এ। এটা মানে হচ্ছে এ ঘটনার সমভাবে সম্ভাব্য, মানে এটা আমরা বলি এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা দেশের বিন্দুর সংখ্যা বাই কটা নমুনা দেশের সমভাবে সম্ভাব্য নমুনা পয়েন্ট, মানে নমুনা বিন্দুর, মানে নাম্বার অফ পয়েন্ট on the event A, on the event A by total number of equally likely mutually exclusive mutually exhaustive events, রাইট। বাট টোটাল নাম্বার অফ এটা থাকবে, দ্যাট মিনস এটা যদি আমার n হয় বাই n, অবশ্যই n গ্রেটার ইকুয়াল টু m। তাহলে প্রবাবিলিটির ডেফিনেশন হচ্ছে এটা, প্রবাবিলিটির মান অলওয়েজ এই রেঞ্জের মধ্যে থাকে, প্রবাবিলিটির মান অলওয়েজ লাই বিটুইন 0 অ্যান্ড 1। ম্যাক্সিমাম প্রবাবিলিটির মান কত হতে পারে n/n, মানে 1 হতে পারে, মানে পি অফ এস সেটা হচ্ছে 1 হতে পারে। শিওর ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হবে, আর নাল ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু 0 হবে। প্রবাবিলিটির মান অলওয়েজ লাই বিটুইন দিস। ক্লিয়ার? আচ্ছা, বেশ। তো এই ডেফিনেশন যেটা পড়ালাম, এই জিনিসগুলো টার্মগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো, ওকে। আমার রিকোয়েস্ট এই জায়গাটা তোমাদের, যেহেতু নতুন চ্যাপ্টার, যে যে জায়গাগুলো আমি ভালো করে তোমাদেরকে পড়তে বললাম, হ্যাঁ, সেট অপারেশন, পারমিউটেশন কম্বিনেশন, ওকে, আর সাম বাইনোমিয়াল থিওরেমের রেজাল্ট, আর প্রবাবিলিটির যে ডেফিনেশনগুলো বললাম, মানে র্যান্ডাম এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেস, ইভেন্ট, ইভেন্টের ক্লাসিফিকেশন, মানে সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, হ্যাঁ, নাল ইভেন্ট, শিওর ইভেন্ট, সার্টেন ইভেন্ট, ওকে, equally likely events, exhaustive events, mutually exhaustive events, ওকে, ডেফিনেশন অফ প্রবাবিলিটি, এই জায়গাগুলো ভালো করে পড়ো। আবার নেক্সট, তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এরপরে প্রবাবিলিটির মানেটা, ঠিক আছে।
এখানে এখানে আমি ফর্মুলা যেটা শিখবো নেক্সট ক্লাসে, আমি দেখবে এই প্রবাবিলিটির ওপরই কিছু ফর্মুলা আমি তোমাদেরকে বলে দেবো। সেই ফর্মুলা বলে দিয়ে এরপর বিভিন্ন ধরনের আমরা অঙ্ক নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, বেশ, ভালো করে পড়ো। যদি কোনো সমস্যা হয় আবার আমাকে নেক্সট ক্লাসে জানাবে, কোনো অসুবিধা কিছু নেই। সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।